একটা নতুন জোটের কথা বলা হয়েছিল, যেটি এবছরের মাঝামাঝি সময়ে, যেটা হলো ইসলামপন্থীদের ভোট আপনারা এক বাক্সে ফেলতে চান, অন বক্স পলিসি যেটা ছিল, এবং সেটাতে আপনাদের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার নায়েবে আমির তিনি বলেছিলেন যে এই যে ওয়ান বক্স পলিসি পুরোটা এটা আপনাদের, যদি কেউ জোট থেকে বের হতে চায় তাকে বের হতে হবে। আর মানে যেহেতু আপনারা একটা উদ্যোক্তা, তাহলে কি 10 দলকে আপনারা বের করে দিলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। নির্বাচনের আগে যেটা হয়েছিল ওয়ান বক্স পলিসি, এটা জুলাইয়ের পরে আমরা শুরু করছিলাম। প্রেক্ষিতটা ছিল যে আগে তো আদর্শ নিয়ে কথা বলাটা কঠিন ছিল, একটা উন্মুক্ত পরিবেশ, আমরা আদর্শটা কি, ইসলামী শরিয়ার প্রাধান্য নিয়ে একটা জোট গঠন করা, ইসলামপন্থীদের জোট, সেটা নিয়ে আমরা আগাচ্ছিলাম। সেই জোট কিন্তু সেই ইসলামপন্থী যেদের ভোট একসাথে আসা, সেটা কিন্তু এখনও বহাল তবিয়তে আছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যারা একত্র হয়েছিলাম, শুরুতে আমাদের ওইটাই ছিল যে ইসলামপন্থীদের ভোট একসাথে আসে। ইসলামপন্থী বলতে শরিয়াকে প্রাধান্য রেখে ইসলামপন্থী। কিন্তু পরবর্তী দেখা গেল সেখানে এনসিপি আসছে, আরও অনেকে আসছে, এসে এই জোটের লক্ষ্য উদ্দেশ্যে বদলে গেছে। এখন দেখেন, যেটা ঘোষণা করা হয়েছে, যেখানে প্রার্থী, সেখানে 3টা ঘোষণা উদ্দেশ্যের কথা বলা আছে। একটা হলো 300 আসনে 71 নির্বাচন করবেন, ভালো কথা। 2 নম্বর হলো গণভোটে হ্যাঁ ভোট আনবে। 3 নম্বর হলো জুলাই সনদের ভিত্তিতে দেশ গঠন করবে। 3টে ভালো জিনিস, কিন্তু ইসলাম কোথায়? ইসলাম তো নাই। তো যেখানে ইসলামকে কেন্দ্র করে হওয়ার কথা সে নাই, বা একটু করে বলার দরকার। সেটা হলো যে আধুনিক বিশ্ব ব্যবস্থায়, এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থায় শরিয়ার প্রাধান্য নিয়ে কথা বলতে গিয়ে সারা বিশ্বে অনেকজন নির্যাতিত হয়েছে। বাংলাদেশও শরিয়াকে উচ্চারণ করা অপরাধের পর্যায়ে আছে, এখনো বিশ্ব অপরাধ দেশে দেখে। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে আপনারা ছাড়া এই মুহূর্তে যে 11 দলীয় জোট ছিল, সেখানে আর কেউ মানে শরিয়া কথা বলছে না? তো শরিয়া কথা বলছে না। এমনকি সমাজের প্রধান দল জামাত ইসলামের আমির এবং জামাত ইসলামের যে অফিসিয়াল বক্তব্য, সেটাও কিন্তু শরিয়াকে এড়ায় গেছে। শরিয়াকে অস্বীকার না করলো, শরিয়ার প্রধানকে অস্বীকার না করলো, আমার স্পষ্টত শরিয়াকে এড়ায় গেছে। ওই জায়গায় তাহলে আপনাদের সাথে এই মুহূর্তে শরিয়া প্রশ্নে আর কেউ নেই, শুধু আপনারা একাই। আমরা তো তাই দেখছি দল হিসেবে। কিন্তু আমরা মনে করি, আপনি দেখছেন যে পিউ রিসার্চের একটা জরিপ বেরিয়েছিল 2015-তে, সেখানেই বলছে যে বাংলাদেশে 80% উপরে মানুষ তারা শরিয়া চায়, অধিকাংশ মানুষ। এটা আরও বাড়ছে। আমরা মনে করি দল হিসেবে হয়তো আমরা এখন দেখা যাচ্ছে বিচ্ছিন্ন, একা আছি, কিন্তু বাংলাদেশের মানুষ যদি বিবেচনা করেন, দেখবেন যে অনেক মানুষ শরিয়া চায়, এবং ইনশাআল্লাহ আগামী ভোটে তার বড় ধরনের একটা প্রতিফলন দেখবেন। মানে আপনারা সরাসরি আপনাদের নায়েবে আমির আজকে যে বিভিন্ন জায়গায় এক প্রকার ভাইরাল হয়ে গেছে, যে যারা শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, তারা নামের সঙ্গে আবার ইসলাম দেয়, তাদের মতো ধোঁকাবাজ গোটা দুনিয়াতে নাই, তারা বক্তব্য মুনাফিক। এখন তাহলে আপনাদের ভাষা অনুযায়ী এখন পর্যন্ত আপনাদের বাইরে ইসলামী দলগুলো যারা একসঙ্গে আছে, তারা সরাসরি মুনাফিক? না, মুনাফিকে এটা একটা আছে যে শরীয়তে অর্থে যেটা মুনাফিক, মানে ফিদ্দার কি আসফালে মিনার নার, জাহান্নামের সর্বনিম্ন থাকবে যেই মুনাফিক, সেই অর্থ মুনাফিক না। এটা হলো যে কথার কাছে মিল না রাখার অর্থে তিনি মুনাফিক বলছেন, যে আমরা শরিয়াকে প্রাধান্য করেই একটা জোট করলাম, সমঝোতা করলাম, একসাথে হাঁটলাম। এখন নির্বাচনের আগে এসে কয়েকটা দলকে নেওয়ার জন্য আমরা শরিয়াকে বাদ দিয়ে দিলাম। দেখেন, বিষয়টা হলো, আমি যদি বলি যে জামায়াত ইসলামের যে প্রোগ্রামটা কেন্দ্র করে জামায়াত ইসলামের পক্ষ থেকে যে বিষয়টি সম্ভবত একটা খ্রিস্টান কোন জায়গায় একটা অনুষ্ঠানে যাওয়ার পরে তারা যেভাবে বলেছিল, তখনই আপনাদের কাছে মূল খটকাটা লেগেছে। তার আগেই কি লেগেছে না, তার তখনই লেগেছে? আমি বলি ভাই, মানে একটা সামাজিক বন্ধন বিচ্ছিন্ন হয় কিন্তু সেটা একটা কারণে না, অনেকগুলো কারণ থাকে। যদি বলেন যে শুধু ওই দিনের পরেই এটা তৈরি হয়েছে, তাহলে আসলে সত্যকে অস্বীকার করা হবে। এর আগে আসন নিয়ে একটা বিষয় ছিল, আমি এটাই বোঝার চেষ্টা করছি। আমার আলোচনার বিষয় হলো আদর্শ নাকি স্বার্থ। তার মানে টানপোড়েনটা স্বার্থ নিয়ে শুরু হয়ে আদর্শ থেকে শেষ হয়েছে। আমি প্রশ্নটা দেখেন, টানপোড়েনটা মানে স্বার্থ দিয়ে শুরু হয়ে আদর্শে গিয়ে শেষ হয়েছে, নাকি আদর্শ দিয়ে শুরু হয়ে স্বার্থে গিয়ে শেষ হয়েছে? বলি, এরকম সাদা কালো না বিষয়টা। বিষয়টা হলো যে এই সমস্ত বন্ধন একটা কারণে হয় না, একটা কারণে ভাঙেও না। আমরা যখন দেখলাম যে আসন যদি আমাদের বেশি থাকতো, তাহলে হয়তো কি যে এই নেগোসিয়েশনে, মানে এই সমঝোতার মধ্যে আমরা ক্ষমতায় গেলে আমাদের সমঝোতার পাওয়ারটা বেশি থাকতো, শক্তিটা বেশি থাকতো। আমরা আসনেও আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, নীতির থেকে সরে আসা হচ্ছে। শুধু এই দিন না, আপনি দেখবেন যে আমি গতকালকে বলছিলাম, হযরত রবি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী বিখ্যাত, তিনি রবির বাসার কাছে গেছেন। তখন খাবার পড়ছে, তিনি খাবার তুলে খাচ্ছেন। তো বলছে যে হাই হাই কি ফকিরনি খাবার তুলে খাচ্ছে। তখন তিনি বলছিলেন যে আহাম্মকদের জন্য কি আমি একটা সুন্নাত ছেড়ে দিব? সুন্নাত খাবার তুলে খাওয়া কিন্তু ফরজ কিছু না। এখন শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর রাজত্বের জন্য কি আমি একটা ফরজকে মানে অবহেলা করব?
ভাই আমি এটা আপনার পর্দা নাই করতে পারি ব্যক্তিগত হিসেবে, কিন্তু আমি যখন ইসলামী আন্দোলনের নেতা হিসেবে সামনে হাজির হচ্ছি, তখন আমি যদি অবলীলায় পর্দাকে অস্বীকার করি, পর্দাকে অমান্য করি, এটা অনেক বড় দিকে যায়। তো জামাত ইসলামের অনেকগুলো কার্যক্রম যেখানে আমরা প্রতিনিয়ত দেখছিলাম যে শরিয়া অস্বীকৃত হয়ে যাচ্ছে, শরিয়াকে প্রাধান্য পাচ্ছে না, তারপরে ছিলাম যে হয় সেটা হয়তো আমলের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে, কিন্তু ওই দিন যখন স্পষ্ট করে বলে ফেললো যে শরিয়ানা, শরিয়ানার এর বদলে কি বিদ্যমান আইন, বাংলাদেশের বর্তমান অবস্থা তো যা দায়ী করি বিদ্যমান আইনকে আমরা দায়ী করি, সে আপনি শরিয়াকে না বলে বিদ্যমান আইন দিয়ে শাসন করবেন, এবং যে অ্যাপ্রোচটা ছিল, অ্যাপ্রোচটা হলো শরিয়া একটা নিজে একটা প্রবলেমেটিক বিষয়। তো তখন এই সবগুলো মিলে বিষয় মনে হয়েছে যে তাইলে আর থাকে দরকার, আদর্শ সব ঠিক থাকতো, আসন কম পাইতাম ভাই, ঠিক আছে আদর্শের জন্য, আদর্শও নাই আর আসনও নাই, তো সেই নিয়ে গেল আপনার কি? এখন আপনারা কোন জোট করছেন? না, আমরা কোনো জোট করছি না। আমরা এখন জোট বলতে কি রাজনৈতিক দলের সাথে জোট করছি না, কিন্তু মানে জনমানুষের সাথে আমাদের জোট সেটা আরো গভীর হয়েছে। না, খোলাসা আমরা রাজনৈতিক বক্তব্যের মতো কথা না, বলছি না, না। না, একেবারে খোলাসা। আমরা রাজনৈতিক নেতারা কিন্তু সবসময় যা কিছু করে জনগণের উপর চাপিয়ে দেয়। অন্ততপক্ষে ইসলামপন্থী দলগুলো যারা আদর্শের কথা বলে তাদের কাছ থেকে এগুলো ভাই, আমরা কখনোই আমি যেটা বলছি যে আপনারা মানে যে যে জায়গাগুলোতে মানে আপনারা প্রার্থী দেননি সেগুলোতে কাকে সমর্থন দেবেন? আমরা ভাই ইসলামী বাংলাদেশ আজ জাতীয় পার্টি? পর্যন্ত না, ইসলামী বাংলাদেশ আজ পর্যন্ত কাউকে কোথাও লুকায় ছাপা কিছু করি নাই। আমাদের দলীয় মুখপাত্র তিনি ওই দিনই সংবাদ সম্মেলনে বলেছেন, আসনভিত্তিক যোগ্য দক্ষ দেশের উপর দায়বদ্ধ এমন লোকে তিনি। হোসেন মোহাম্মদ ইরশাদ মানে এক সময় তিনি মারা গেছেন, তার সম্পর্কে মন্তব্য করছেন না, হোসেন মোহাম্মদ ইরশাদ এক সময় চেষ্টা করেছিলেন যে আপনাদের সঙ্গে করে নিয়ে একটা জোট গঠন করবার, এবং আপনাদের আমি যদি ভুল না জেনে 2001 এর প্রেক্ষিত কিন্তু আজকে নাই। না, আমি যদি ভুল না জেনে থাকি যে আপনাদের যে পীর আছেন সম্ভবত হোসেন মোহাম্মদ ইরশাদ তার সঙ্গে সুসম্পর্ক ছিল এবং মুরিদ হয়েছিলেন কিনা আমি জানি না। এরশাদ সাহেব তো যাত্রার মুরিদ হইতেন, ওনার মুরিদ হওয়া রাজনৈতিক ছিল, আপনাদের কিন্তু পীর হইলে যেটা হয় কি, আমার কাছে মুরিদ হইতে আসলে আমি না করতে পারি না। তো 2001 সালে কিন্তু মানে আজকে ব্যাপারটা প্রেক্ষিতটা এখন আর এক মিলান, তাহলে কিন্তু অনেক ইয়ে হবে। এরশাদ মানে যেই অর্থে আমরা এরশাদ বলি আর কি নেতিবাচক অর্থে, সেই এরশাদ কিন্তু হয়ে উঠছেন একের পরে, আর একের আগের যে এরশাদ, 90-র যে এরশাদ, সেই এরশাদের বৈধতা কিন্তু বিএনপি আওয়ামী লীগ ইতিমধ্যে দিয়ে ফেলছিল। তারপরে গিয়ে একে আমরা এরশাদের সাথে একটা শুধু নির্বাচনী সমতা আমরা করছিলাম, তারপরে এরশাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। তো আগামী নির্বাচনে কাকে দিব? আমাদের দীর্ঘ 18 বছরের ফেসিবাদ বিরোধী যে সংগ্রাম চলেছে, সেখানে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা যে কি পরিমাণ আপনারা জেল খেটেছেন, কি পরিমাণ গুম হয়েছে আপনাদের? ভাই এখন শুধু জেল আর গুম দিয়ে দেখেন না, বাংলাদেশের রাজনীতিতে এটা মাথা রাখা দরকার যে আমি তথ্য বলছি না, আমি কোনো মন্তব্য করছি না। এখানে ইয়েস হলে তার সমস্যা তথ্য ভুল হবে, বলে ভাই আপনি আগে চুরি করতে এখন চুরি করেন কিনা, এটা তো হ্যাঁ না হয় না হয়। তো এক হয়েছে কি যে বাংলাদেশের দুইটা বর্গ, বিএনপি আওয়ামী লীগ পরস্পর বিনাশী দুইটা বর্গ ছিল। এই বর্গের বাইরে আমরা আলাদা তৃতীয় ধারা তৈরি করতে চাইছি। সেই তৃতীয় ধারা তৈরি করার সময় আমরা এমন একটা জায়গা নিচ্ছি যেখানে আমরা থেকে শুরু করে আমি একবার 111 থেকে শুরু করে 2024 পর্যন্ত আপনাদের যেমন বাংলাদেশে এক্সিস্টিং যতগুলো দল আছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে গেল ফেসিবাদী সরকারের নির্যাতনের শিকার। আমি মনে করি যে বাংলাদেশে কোনো মানুষই ওই নির্যাতন থেকে রক্ষা পায়নি, কোনো আওয়ামী লীগও পায়নি, কারণ কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে, বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। এই দিক থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চয়ই হয়েছে। আমাদের ছাত্র আন্দোলনের সভাপতি, আমি যখন প্রশিক্ষণ সম্পাদক, আমার সভাপতি সহ 7 জনকে র্যাব ধরে নিয়ে যাচ্ছে তাই নির্যাতন করছে, এবং সে মামলা আমরা দীর্ঘদিন টানছি। আইসিটি মামলা খাইছি, তার উপরে বেসুমার আইসিটি মামলা, বিভিন্ন সময় আমরা খাইছি। তবে আমরা ওই যে একটা কোনো বর্গে না ঢোকার, আমি নায়েব আমিরের বিরুদ্ধে কোনো মামলা হয়েছিল না, আমাদের নায়েব আমিরের বিরুদ্ধে মামলা হয়েছে, একাধিক মামলা হয়েছে নায়েব আমিরের বিরুদ্ধে।